শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীজি স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ থাকছে কবি উপন্যাসের পঞ্চম ও ষষ্ঠ অঙ্ক নিয়ে তৃতীয় পর্ব। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা শুনছেন এবং কবি উপন্যাসের কোন অংশটা আপনার হৃদয় ছুঁয়ে গেল কমেন্ট বক্সে জানালে খুশি হব। শুরু করছি কবি উপন্যাসের তৃতীয় পর্ব। নিতাই বাসায় আসিয়া হঠাৎ রামায়ণখানি খুলিয়া বসিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গভীর মনোযোগের সঙ্গে বইখানি খুলিল। বিপ্রপদর কথায় সে মর্মান্তিক আঘাত পাইয়াছে। সে বারবার ভাবিতে চেষ্টা করিয়াছে, ব্রাহ্মণ বংশের মূর্খ কি বুঝিবে? কিন্তু কিছুতেই তাহার মন শান্ত হয় নাই। তাই সে রামায়ণখানি টানিয়া লইয়া বসিল। বইখানা খুলিয়া সে বাহির করিল দস্যু রত্নাকরের কাহিনী। বহুবার সে এ কাহিনী পড়িয়াছে, কিন্তু আজ এ কাহিনী নতুন রূপে নতুন অর্থ লইয়া তাহার মনের মধ্যে সাড়া জাগাইয়া তুলিল। বই হইতে পড়িবার পূর্বেই জানা কাহিনী তাহার মনে জাগিয়া উঠিয়াছে। সঙ্গে সঙ্গে তাহার চোখে জলও আসিয়াছে। চোখ মুছিয়া সে এবার পড়িতে আরম্ভ করিল। রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। বাহির হইতে রাজা তাহাকে ডাকিল, ওস্তাদ! উদাসভাবেই মুখ তুলিয়া নিতাই তাহাকে আহ্বান করিল, এসো রাজন, এসো। রাজা আসিয়া বসিয়াই তাহাকে প্রশ্ন করিল, क्या हुआ भाई तुम्हारा? काम क्यों नहीं करेगा? নিতাই হাসিয়া বলিল, শোনো, আগে এই কাহিনীটা শোনো। রাজা বলিল, দূরো, ওহি লিখা পড়ি তোমারা মাথা বিগড় দিয়া। নিতাই তখন পড়া শুরু করিয়া দিয়াছে। রাজা অগত্যা একটা বিড়ি ধরাইয়া শুনিতে বসিল। কিছুক্ষণ মধ্যেই সে তন্ময় হইয়া গেল। বর দিয়া ব্রহ্মা গেল আপনা ভবন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। পড়া শেষ করিয়া নিতাই রাজার মুখের দিকে চাহিল। রাজা তখন গলিয়া গিয়াছে। সে হাত জোড় করিয়া কপালে ঠেকাইয়া প্রণাম করিয়া কহিল, সিয়ারাম, সিয়ারাম। তারপর নিতাইয়ের তারিফ আরম্ভ হইল। আচ্ছা পড়তা হয় তুম উস্তাদ, বহুত আচ্ছা। নিতাই এবার গম্ভীরভাবে বলিল, রাজন, এবার তুমিই বিবেচনা করে দেখো। রাজা সবিস্ময়ে প্রশ্ন করিল, কি? জানালা দিয়ে রেললাইনের রেখা ধরিয়া দূরে দৃষ্টি নিবদ্ধ করিয়া নিতাই বলিল, রত্নাকর। ধরো কবি হলেন, তারপর কি তোমার জন্য তিনি ডাকাতি করতেন না মানুষ মারতেন? রাজা বলিয়া উঠিল, আরে বাপরে বাপ, এসা কাভি হো সকতা হে উস্তাদ? তাহলে কাল রাত্রির কথাটা একবার স্মরণ করে দেখো। চারিদিকে তো রটে গেল কবিয়াল বলে। আলবৎ, জরুর। তবে আর কি আমার মস্তকে করে মোট বহন করা উচিত হবে? বাল্মীকি মুনির কথা ছেড়ে দাও, কার সঙ্গে কার তুলনা, ভগবানের অংশ, দেবতা ওরা। কিন্তু আমিও তো কবি, না হয় ছোট। এতক্ষণে এইবার রাজা সমস্তটা বুঝিল এবং একান্ত শ্রদ্ধান্বিত বিস্ময়ে নিতাইয়ের মুখের দিকে নির্বাক হইয়া চাহিয়া রহিল। নিতাই বলিল, বলো রাজন, আর কি আমার কুলিগিরি করা শোভন হবে? লোকে ছিছি করবে না? বলবে না কবি মোট বহন করেছে? হ্যাঁ, এই বাত ঠিক হয়। কিন্তু পরক্ষণেই চিন্তিত হইয়া রাজা বলিল, লেকিন একটু বাত উস্তাদ। বলো। রাজার মুখের দিকেই চাহিয়া নিতাই প্রশ্ন করিল, লেকিন রোজগার তো চাহিয়ে ভাই, খানে তো হোগা ভাইয়া।
বারবার ঘাড় নাড়িয়া নিতাই বলিল, সে আমি ভাবি না রাজন, দুবেলা না হয় একবেলা খেয়েই থাকব, তাও যেদিন জুটবে না সেদিন না হয় উপবাসেই থাকব। অতঃপর অত্যন্ত গম্ভীর হইয়া কণ্ঠস্বরে বিপুল গুরুত্ব আরোপ করিয়া সে বলিল, তা বলে ভগবান যখন আমাকে কবি করেছেন তখন? নিতাই বারবার অস্বীকারের ভঙ্গিতে ঘাড় নাড়িল, অর্থাৎ না না না। তখন সে মাথায় করিয়া মোট আর বহিবে না। রাজাও গম্ভীরভাবে চিন্তা করিতেছিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া এবার পরিষ্কার বাংলায় বলিল, না ওস্তাদ, ছোট কাজ আর তোমার করা হবে না। না। রাজার উপর নিতাইয়ের প্রীতির আর সীমা রহিল না। গভীর আবেগের সহিত সে বলিল, তুমি আমার সত্যকার মিত্র রাজন। ধন্য হয়েগা উস্তাদ, তোমরা মিত্র হয়ে হাম ধন্য হয়েগা। রাজনেরও আবেগের অবধি ছিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিতাই এবার বলিল, আজ বড় দুঃখ পেয়েছি রাজন। দুঃখ? কম দুঃখ দিয়া ভাই? ওই তোমার বিপ্রপদ ঠাকুর আমাকে বলে কি না কপিবর, মানে হনুমান। আমি হনুমান রাজন? রাজা মুহূর্তে সোজা হইয়া বসিল। তাহার মিলিটারি মেজাজ মাথা চাড়া দিয়া উঠিয়াছে। সে ক্রুদ্ধস্বরে প্রশ্ন করিল নিতাইকে, জবাব কিউ নেহি দিয়া তুম? জবাব জিহবার অগ্রভাগে এসেছিল রাজন, কিন্তু সামলে নিলাম। ব্রাহ্মণ বংশের মূর্খ বলির বদ অপেক্ষা কপি অনেক ভালো রাজন। জরুর, আলবত, লেকিন বলির বদ কিয়া হয় ভাই? নিতাই বলিল, বলদকে বলে ভাই। তারপর নিজেই রচনা করিয়া বলিল, সংসারে যে সহ্য করে সেই মহাশয়। ক্ষমার সমান ধর্ম কোনো ধর্ম নয়। সংসারে যে সহ্য করে সেই মহাশয়। ক্ষমার সমান ধর্ম কোনো ধর্ম নয়। কবিতা আওড়াইয়া নিতাই বলিল, বুঝলে রাজন, ক্ষমা করেছি আমি। একে ব্রাহ্মণ, তাই রোগা লোক, তার উপর মূর্খ, ওকে আমি ক্ষমা করে দিয়েছি। রাজন মুগ্ধ হইয়া গেল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সে বলিল, সাদা বাংলায় বলিল, ভালোই করেছ ওস্তাদ। তারপরে সে আবার বলিল, তাহলে কি করবে ওস্তাদ? একটা কিছু করা তো চাই ভাই। পেটের তুল্য অনবুঝ তো নাই সংসারে। আমি একটা দোকান করব ওস্তাদ। দোকান? হ্যাঁ, দোকান, বিড়ির দোকান। নিজেই বিড়ি বাঁধব আর স্টেশনের বটতলায় বসে বেচব। 2-1 বাক্স সিগারেটে রাখব। রাজন উৎসাহিত হইয়া উঠিল, বহুত আচ্ছা, বহুত আচ্ছা হোগা ওস্তাদ। নিতাই কিন্তু এবার একটু ম্লানভাবেই বলিল, বণিক মাতুল একটু রুষ্ট হবে আমার উপর, কিন্তু। क्या किंतु? वो गुस्सा करने से क्या होगा? जास्ते भात खाएगा अपना घर में। না রাজন, কারো ক্ষতি করতে আমার ইচ্ছা নাই। তাছাড়া আমার হাতের পান, চা, জল এ তো কেউ খাবে না। বলিতে বলিতেই সে উৎফুল্ল হইয়া উঠিল। আচ্ছা রাজন, বাঁশ কিনে যদি মোড়া সাজি বেশ শৌখিন করে তৈরি করি তাহলে কেমন হয়? ও সবসে আচ্ছা। কিন্তু বিপ্রপদ বলবে কি জানো? ডোম বৃত্তির দিকে আঙুল দেখিয়ে বলবে, বেটা ডোম। দাঁতে দাঁত ঘষিয়া রাজন বলিল, একদিন ঠেসে কান দুটো মলে দেব বেটা বামুনের। না, 1000 হলেও ব্রাহ্মণ রাজন, ব্রাহ্মণ সামান্য নয়। ব্রাহ্মণে করিলে ক্রোধ হইবে প্রলয়, শাস্ত্রের কথা ভাই। তাছাড়া
রাজা বাধা দিয়া বলিল, ধ্যাত, ব্রাহ্মণ, 700 ব্রাহ্মণ একটু বক পাখিকে ঠ্যাং ভাঙনে নেহি শক্তা হয়, ব্রাহ্মণ। নিতাই হাসিয়া বলিল, না না না, বলুক ডোম, ডোমেই বা লজ্জা কি, ডোমই বা ছোট কিসে, ডোমও মানুষ, বামুনও মানুষ। ব্যাস ব্যাস ব্যাস, কিয়া হারজ, বলনে দাও ডোম। রাজনের আর কোনো আপত্তি রহিল না। বহুত আচ্ছা কাম, দোকান লাগাও, और एक ठो शादी करो उस्ताद, संसार पाताओ। ताच्छिल्येर सहित ठोट उल्टाइया निताई बलिल, दूर दूर क्यों भाई, वो हम नहीं सुनेगा। अच्छा, तार आगे एकटा काहिनी बली शोनो। काहिनीते राजनेर परम अनुराग, से बिड़ी धराइया जाकिया बसिल। निताई आरम्भ करिल लेज काटा शियालेर गल्प। गल्प शेष करिया निताई बलिल, तुमी लेज केटेছো बोले आमी लेज काटছি না राजन। राजा अवश्य प्रथमे खानिकटा हासिल, तारपर किन्तु बलिल, वो बात तुम्हारा ठीक नहीं है। संसार में आई के शादी नहीं करेगा तो क्या करेगा। নিতাই এবার বলিল, তুমি খেপেছো রাজন, বিয়ে করে বিপদে পড়ব শেষে। আমাদের জাতের মেয়ে কখনো বিদ্যার মর্ম বোঝে, কেবলই খ্যাচ খ্যাচ করবে দিনরাত। তাছাড়া ধারগা তোমার। কথা শেষ হইবার পূর্বেই নিতাই ফিক করিয়া হাসিয়া ফেলিল। ভুরু নাচাইয়া রাজা প্রশ্ন করিল, ও কে বাত উস্তাদ, ফিক কারকে হাসতা কেউ। হাসব না, তোমার তেমন মনে ধরা কোনেই বা কোথায় হে। বেশ মৃদু হাসিয়া নিতাই বলিল, আমরা হলাম কবিয়ার লোক, আমাদের চোখ যাতে তাতে ধরবে না রাজন। রাজা এবার হাসিয়া গড়াইয়া পড়িল। রাজার উচ্চ হাসি উৎকট এবং বিকট। রাজার সে হাসি কিন্তু অকস্মাৎ আবার বন্ধ হইয়া গেল। গম্ভীর হইয়া সে বারবার ঘাড় নাড়িয়া যেন এই সত্যকে স্বীকার করিয়াই বলিল, ঠিক বাত উস্তাদ, ঠিক বাত बोला है भाई। लड़ाई में गया देखा, आहा, एकदम फूल के माफिक जेनाना। ईरानी देखा है उस्ताद, ईरानी वैसा, लेकिन उससे ताजा। राजार कथा फुराइया गेल, किन्तु स्मृतिर छवि फुराइल ना। সেই উদাস দৃষ্টিতে জানালার ভিতর দিয়া চাহিয়া রহিল বিস্তীর্ণ কৃষিক্ষেত্রের দিকে, যেন বসরার সেই রূপসীদের সভা ওই ধুধু করা কৃষিক্ষেত্রে ভাসিয়া উঠিয়াছে। নিতাইও চাহিয়াছিল জানালার ভিতর দিয়া। রেল লাইনের সমান্তরাল শানিত দীপ্ত দীর্ঘ রেখা দুইটি বাঁকের মুখে যেখানে একটি বিন্দুতে এক হইয়া মিলিয়া গিয়াছে, সেই বিন্দুটির দিকে। সহসা এক সময় সেই বিন্দুটির উপর জাগিয়া উঠিল চলন্ত সাদা কাশফুলের মতো একটি রেখা। রেখাটির মাথায় একটি স্বর্ণবিন্দু, যেন ঝকমক করিয়া উঠিতেছে মুহূর্তে মুহূর্তে। চকিতে চকিতে একটি ছটা ছুটিয়া আসিতেছে। তাহাদের এই নিস্তব্ধতা ভঙ্গ করিল রাজার স্ত্রীর তীক্ষ্ণ উচ্চকণ্ঠ। রাজার স্ত্রী চিৎকার করিতেছে। রাজা এখানে বসিয়া আড্ডা দিতেছে, তাই সে আপনার অদৃষ্টকে উপলক্ষ রাখিয়া রাজাকে লক্ষ্য করিয়া বাছিয়া বাছিয়া শানিত বাক্যবান নিক্ষেপ করিতেছে। সিরে সিরে আমার অদেষ্ট, সকালবেলা থেকে বেলা দুপুর পর্যন্ত মানুষের ঘর বলে মনে থাকে না। অদেষ্টে আমার আগুন লাগুক, পাথর মেরে এমন নেকনকে ভেঙে কুচি কুচি করি আমি। রাজার মুখখানে ভীষণ হইয়া উঠিল। সে উঠিয়া পড়িল। নিতাই শঙ্কিত হইয়া বলিল, কোথা যাচ্ছ। আতা হাই, আভি আতা হাই। সে চলিয়া গেল। রাজন, রাজন। নিতাই পিছন পিছন আসিয়া দুয়ারে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পরে রাজা ফিরিল
সেই উচ্চ হাসি হাসিতে হাসিতে। হাসি হাসে মাটির উপর শুইয়া পড়িল। নিতাই প্রশ্ন করিল, হলো কি? রাজার হাসিতে মুহূর্তের জন্য ছেদ পড়ে না, এবং এমন টানা হাসির মধ্যে কথাও বলা যায় না। তবুও বহু কষ্টে রাজা বলিল, ভাগা হাই, মাঠে মাঠে। সঙ্গে সঙ্গে সেই উৎকট উচ্চ হাসি। নিতাই বুঝিল, গালিগালাজ মুখরা রাজার স্ত্রী রুদ্রমূর্তিতে রাজাকে আসিতে দেখিয়াই বিপরীত দিকের দরজা দিয়া বাহির হইয়া ছুটিয়া পলাইয়াছে। রাজা উঠিয়া দাঁড়াইয়া ফিরিয়া দেখার অভিনয় করিয়া বলিল, ऐसा करके देखता हम এক পাও গিয়া তো ফেন দৌড় লাগাইয়া। অর্থাৎ রাজাকে এক পা অগ্রসর হইতে দেখিলেই সে দৌড় দিয়াছে, আবার কিছু দূর গিয়া ফিরিয়া দেখিয়াছে। সঙ্গে সঙ্গে রাজা আর এক পা বাড়াইয়াছে, দৌড়িয়া যাইবার ভঙ্গি করিয়াছে। অমনি রাজার বউও ছুটিয়া পলাইয়াছে। রাজার কিলকে তাহার বড় ভয়। বলিতে বলিতে রাজা আবার হাসিয়া গড়াইয়া পড়িল। এই মুহূর্তটিতেই বাড়ির মধ্যে আসিয়া প্রবেশ করিল সেই ঠাকুরজি। পরনে সেই খাড়ে ধোয়া ধবধবে মোটা সুতার খাটো কাপড়, মাথায় পরিচ্ছন্ন মাজা পেতলের ঘটি। দ্বিপ্রহরের রৌদ্রে সেটি সোনার মতো ঝকঝক করিতেছে। নিতাই সাদরে আহ্বান করিল, এসো ঠাকুরজি, এসো। ঠাকুরজি রাজাকে এমনভাবে হাসিতে দেখিয়া বিপুল কৌতুক অনুভব করিল। সকৌতুকে সে রাজার দিকে আঙুল দেখাইয়া নিতাইকে প্রশ্ন করিল তাহার স্বভাবগত বাচনভঙ্গিতে, এই এই জামাই এত হাসছে কেনে? শুধাও ভাই জামাইকে। নিতাই হাসিল, অয় অয়, এ কি হাসি গো? এমন করে হাসছ কেনে গো জামাই? সঙ্গে সঙ্গে হাসির ছোঁয়াজ তাহাকেও লাগিয়া গেল। সেও হাসিতে আরম্ভ করিল, অত্যন্ত দ্রুত মৃদু ধাতব ঝঙ্কারের মতো হাসি। রাজার হাসি অকস্মাৎ থামিয়া গেল। তাহার দিকে আঙুল দেখাইয়া হাসার জন্য সে ভীষণ চটিয়া উঠিয়াছে। তাহার মনে হইল মেয়েটা তাহাকে ব্যঙ্গ করিতেছে। ভীষণ চটিয়া রাজা ধমক দিয়া উঠিল, আউ! ধমক খাইয়া মেয়েটির হাসি বাড়িয়া গেল। রাজা বলিল, আলকাতরার মতো রং, সাদা দাঁত বের করে হাসছে দেখো, লজ্জা নাই তোর? এবার মেয়েটি যেন মার খাইয়া স্তব্ধ হইয়া গেল। কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া সে বলিল, লাও বাপু, দুধ লাও, আমার দেরি হয়ে গেল, গেরস্তে তো বকবে। রাজা বলিল, তোকেও একদিন ঠ্যাঙানি দিতে হবে দেখছি, দিদির মতো মাঠে মাঠে। আবার সে হাসিতে আরম্ভ করিল। ঠাকুরঝি কিন্তু এবার হাসিল না। সে নীরবে নতমুখে ঘটি হইতে মাপের গ্লাসে দুধ ঢালিয়া গ্লাসটি পরিপূর্ণ করিয়া ধরিয়া আবার তাকাতা দিল। কই গো, কড়াই পাতো। নিতাই ব্যস্ত হইয়া দুধের কড়াটি পাতিয়া দিয়া বলিল, রাগ করলে ঠাকুরঝি? না না, রাগ করে না। ঠাকুরঝি উত্তর দিল না। মাপা দুধ ঢালিয়া দিয়া সে নীরবেই চলিয়া গেল। পিছন হইতে রাজা এবার রসিকতা করিয়া বলিল, ও ঠাকুরঝি, আমার ডাক গাড়ি গেল। বাবারে বাবারে, ছুটেছে, পও ভস ভস ভস, বাবারে। ঠাকুরঝি কিন্তু ফিরিয়াও চাহিল না। নিতাই বলিল, না রাজন, এ প্রকার বাক্য বলা তোমার উচিত হইল না। কিন্তু রাজা সে কথা স্বীকার করিল না। কিসের অনুচিত? সে ফুৎকারে আপনার অন্যায় উড়াইয়া দিল। ধ্যাত! সঙ্গে সঙ্গে সে উঠিয়া পড়িল। 1:30টার গাড়ির ঘণ্টা দিতে হইবে। এই সময়টি নির্ণয়ে ঠাকুরজি তাহার সিগন্যাল। ঠাকুরজি দুধ দিয়া গ্রামে গেলেই সে স্টেশনের দিকে রওনা হয়। মধ্যপথেই শুনিতে পাই মাস্টার হাঁকিতেছে, রাজা। রাজা নিত্য সাড়া দেয়,
আজও দিল। হাজির হ্যাঁ হুজুর। ঠাকুরঝি এবং রাজন দুজনেই চলিয়া গেল। নিতাই একটু বিষণ্ণ হইয়া বসিয়া রহিল। না না, এমনভাবে ওই মিষ্টি মেয়েটিকে রাজনের এমন কটু কথা বলা উচিত হয় নাই। সংসারে সুখ ভালোবাসায়, মিষ্টি কথায়। কাল রাত্রে গাওয়া গানখানি আবার তাহার মনে পড়িয়া গেল। আমি ভালোবেসে এই বুঝেছি, সুখের সারসে চোখের জল রে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে উঠিয়া দাঁড়াইল। ঠাকুরঝি দুধ দিয়া গিয়াছে, চা খাইতে হইবে। সে উনান ধরাইতে বসিল। দোকানি বণিক মাতুলের মাপা চায়ে তাহার নেশা হয় না। তাছাড়া শরীরটাও আজ ভালো নাই। গত রাত্রির পরিশ্রমে, উত্তেজনায়, অনিদ্রায় আজ অবসাদে যেন দেহ ভাঙিয়া পড়িতেছে, মাথা ঝিমঝিম করিতেছে। কানের মধ্যে এখনও যেন ঢোল কাসরের শব্দ প্রতিধ্বনিত হইতেছে। আর একটু চা না হইলে জুত হইবে না। উনান ধরাইয়া কেতলির বিকল্প একটি মাটির হাঁড়িতে সে জল চড়াইয়া দিয়া নীরবে বসিয়া রহিল। তাহার মন আবার উদাস হইয়া উঠিল। না, রাজনের এমন কটু কথা বলা ভালো হয় নাই। ঠাকুরঝি মেয়েটি বড় ভালো। আজ সে অনেক কথা অনর্গল বলিত, বলিবার ছিল যে। গত রাত্রির কবিগান শুনিয়া ঠাকুরঝি সবিস্ময়ে কত কথা বলিত। মেয়েটি অত্যন্ত দুঃখ পাইয়াছে, তাই সে কথাগুলো না বলিয়াই চলিয়া গেল। আলকাতরার মতো রং, ছি! ওই কথায় কি বলে কালো? ওই মেয়ে কালো? রাজনের চোখ নাই। তাছাড়া কালো কি মন্দ? কৃষ্ণ কালো, কোকিল কালো, চুল কালো। আহা আহা, বড় সুন্দর ভালো একটা কলি মনে আসিয়া গিয়াছে রে। হাই হাই হাই! কালো যদি মন্দ, তবে কেশ পাকলে কান্দ কেনে? কেন কাঁদো? বড় ভালো কলি হইয়াছে। নিতাইয়ের নিজেরই নেশা ধরিয়া গেল। কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কান্দ কেনে? বাহ বাহ, বাহবা বাহবা বাহবা! কেন কাঁদো? ওদিকে চায়ের জল টকবক করিয়া ফুটিয়া উঠিল। ব্যস্ত হইয়া নিতাই ফুটন্ত জলের হাঁড়িটা নামাইয়া চা ফেলিয়া দিয়া একটা কলাই করা লোহার থালা চাপা দিল। ফুটন্ত জলে প্রত্যেকজনের জন্য 1 চামচ চা দিয়া 5 মিনিট অপেক্ষা করুন। বেনে মামার স্টলে নিতাই চা প্রস্তুত করিবার বিজ্ঞাপন পড়িয়াছে। কিন্তু তাহার পর কি? চা দিয়া আবার সে আপন মনে কলিটা ভাজিতে আরম্ভ করিল। দ্বিতীয় কলি আর মন মতো হইতেছে না। সে জানালা দিয়া বাহিরের যাবতীয় কালো বস্তুর দিকে চাহিয়া রহিল। কিন্তু তবু পছন্দসই দ্বিতীয় কলি আসিল না। অন্যদিন সে গরম জলে চা দিয়া মনে মনে 1 হইতে 60 পর্যন্ত 5 বার গুনিয়া যায়, তারপর দুধ চিনি দেয়। আজ আর সে হইয়া উঠিল না। কেবলই কলিটা গুনগুন করিয়া ভাজিয়া মনে দ্বিতীয় কলি খুঁজিয়া খুঁজিয়া ফিরিল। অকস্মাৎ তাহার চায়ের কথা মনে হইতে সে দুধ চিনি দিয়া চা ছাকিয়া লইল। কলাই করা লোহার মগে চা লইয়া বাকিটা রাজার জন্য ঢাকা দিয়া রাখিয়া সে আসিয়া বসিল কৃষ্ণচূড়া গাছটির তলায়। এটি তাহার বড় প্রিয় স্থান। ঘন কালো সরু সরু পাতায় ছাতার মতো গাছটি। নিতাই বলে চিরল চিরল পাতা। তাহার উপর যখন চৈত্রের শেষ হইতে থোপা থোপা লাল লাল ফুলে ভরিয়া ওঠে, তখন নিতাই প্রায় অহরহই গাছটির তলায় বসিয়া থাকে। ফুলের লোভে ছেলের দল আসে। নিতাই তাহাদিগকে ঝরা ফুল দিয়া বিদায় করে। গাছে চড়িয়া ফুল তুলিতে দেয় না। স্টেশন হইতে রাজার হাঁক ডাক আসিতেছে। এই ট্রেনটার সঙ্গে মালগাড়ি থাকে। এখানকার মাল থাকিলে গাড়ি কাটিয়া দিয়া যায়। সেই গাড়ি শান্টিং হইতেছে। নিতাইও আগে নিয়মিত অন্য কুলিদের সঙ্গে মালগাড়ি ঠেলিত। সহসা তাহার মনের গান চাপা দিয়া
জাগিয়া উঠিল জীবিকার ভাবনা। কুলিগিরি আর সে করিবে না, সে কবিয়াল। কুলিগিরি না করিলে অন্ন জুটিবে কেমন করিয়া? এই ভাবনার মধ্যেই হঠাৎ চোখে পড়িল লঘু দ্রুত গমনে ঘন ঘন পা ফেলিয়া ধপধপে মোটা কাপড় পরা হালকা কাশফুলের মতো চলিয়াছে ঠাকুরঝি। মাথায় সোনার টোপরের মতো ঝকঝকে পিতলের ঘটি। ঠাকুরজির কথাও যেমন দ্রুত, চলেও সে তেমনই ক্ষিপ্র গতিতে। ঢ্যাঙা নয়, অথচ সরল কাঁচা পাশের পর্বের মতো অঙ্গ প্রত্যঙ্গগুলিতে বেশ একটি চোখ জুড়ানো লম্বা টান আছে। ওই দীঘল ভঙ্গিটি নিতাইয়ের সবচেয়ে ভালো লাগে। আর ভালো লাগে তাহার কালো কোমল শ্রী। যতবারই সে ঠাকুরঝিকে দেখে ততবারই এই কথাগুলো তাহার মনের মধ্যে সাড়া তোলে। ঠাকুরঝি আজ অত্যন্ত দ্রুত চলিয়াছে। নিতাই মনে মনে একটু হাসিল। তাহাকে দেখিয়াই ঠাকুরঝি এমন হনহন করিয়া চলিয়াছে। শক্তি থাকিলে ঠাকুরঝি নিশ্চয় মাটি কাঁপাইয়া পথ চলিত, কিন্তু রাজনের এমন কড়া কথা বলা ভালো হয় নাই। আলকাতরার মতো রং হইলেও ঠাকুরঝি তো মন্দ দেখিতে নয়। মন্দ কেন, ভালোই। কালো রঙে কি আসে যায়? কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কান্দ কেনে? নিতাই ডাকিল, ঠাকুরঝি, ও ঠাকুরঝি। ঠাকুরঝি গ্রাহ্য করিল না। সে হনহন করিয়াই চলিয়াছে। আমার দিব্যি, নিতাই হাঁকিয়া বলিল। ঠাকুরঝি থমকিয়া দাঁড়াইল। মিঠা সরু আওয়াজে দ্রুত ভঙ্গিতে মেয়েটি বলিল, না, আমার দেরি হয়ে যাবে। একটা কথা, শোনো শোনো। না, ওইখান থেকে বলো তুমি। আমার দিব্যি। অত্যন্ত দ্রুত গতিতে ঠাকুরঝি এবার আগাইয়া আসিয়া নিতাইয়ের সম্মুখে দাঁড়াইয়া বলিল, তোমার দিব্যি যদি আমি না মানি? না মানলে মনে ব্যথা পাব। আর কি ঠাকুরঝি? নিতাই ছলনা করিয়া বলিল না, আন্তরিকতার সহিতই বলিল। অপেক্ষাকৃত শান্ত স্বরেই এবার মেয়েটি বলিল, লাও, কি বলছো বলো। তাহার মুখের দিকে চাহিয়া মিষ্ট হাসি হাসিয়া নিতাই বলিল, রাগ করেছ? মুহূর্তে ঠাকুরঝির ভীরু চকিত দৃষ্টিভরা চোখ দুইটি সজল হইয়া উঠিল। কিন্তু সে উদ্দীপ্ত কণ্ঠে বলিল, কালো আছি, আমি আপনার ঘরে আছি, কেউ তো আমাকে খেতে পড়তে দেয় না। নিতাই হাসিয়া বলিল, আমি কিন্তু কালো ভালোবাসি ঠাকুরঝি। ঠাকুরঝির মুখের কালো রঙে লাল আভা দেখা যায় না, তবু তাহার লজ্জার গাঢ়তা বোঝা যায়। নিতাই কিন্তু গ্রাহ্য করিল না। সে গালে হাত দিয়া মৃদুস্বরে গান ধরিয়া দিল, কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কান্দ কেন? লজ্জিত ঠাকুরঝি এবার সবিস্ময়ে শ্রদ্ধান্বিত দৃষ্টিতে নিতাইয়ের দিকে চাহিল। বলিল, নতুন গান? বলিয়া সে সঙ্গে সঙ্গেই বলিল, কাল বাপু তুমি ভারী গান করেছ। ভালো লেগেছে তোমার? খুব ভালো। এসো এসো, একটুক্ষণ চা আছে, খাবে এসো। না না, ঠাকুরঝির চা খাইতে বেশ ভালোই লাগে, কিন্তু মেয়েদের ভালো লাগার কথা নাকি বলতে নাই। ছি। নিতাই আবার দিব্যি দিল, আমার দিব্যি। নিতাই বাসার দিকে ফিরিল। রাজনের জন্য যে চাটুকু ছাকিয়া রাখিয়াছিল সেটা উনানের উপর বসানোই ছিল। সেটা দুইটা পাত্রে ঢালিয়া একটা ঠাকুরঝিকে আগাইয়া দিল। মেয়েটি আবার সলজ্জভাবে বলিল, না না, তুমি খাও। না, তা হবে না। তাহলে বুঝবো তুমি এখনো কোদ করে আছো। বাটিয়া টানিয়া লইয়া সকৌতুক বিস্ময়ে ঠাকুরঝি বলিল, কোদ কি গো? কোদ? রাগ। কোদ মানে হলো গিয়ে তোমার রাগ। কয়ে র ফলা ও আর ধ, কোদ। হিংসা কোদ অতি মন্দ, কভু নহে ভালো। বুঝলে ঠাকুরঝি, এই কারণ হিংসে করো না। কোধের নাম হলো চণ্ডাল।
গভীর বিস্ময়ে মেয়েটি নিতাইয়ের দিকে চাহিয়া প্রশ্ন করিল, আচ্ছা, তুমি এত সব কি করে শিখলে? গভীরভাবে নিতাই উপরের দিকে চাহিয়া পরম তত্ত্বজ্ঞের মতোই বলিল, ভগবানের ছলনা ঠাকুরজি, নইলে কবিয়াল করেও তিনি আমাকে ডোমকুলে পাঠালেন কেন বলো? নীরব বিস্ময়ে মূর্তিমতী শ্রদ্ধার মতো মেয়েটি কবিয়ালের দিকে চাহিয়া রহিল। তাহার চোখের উপর ভাসিতেছিল শত শত লোকের বিস্মিত দৃষ্টির সম্মুখে এই লোকটি মুখে মুখে ছড়া বাঁধিয়া গান গাহিতেছে। অকস্মাৎ একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিতাই বলিল, সবই তার লীলা, না হলে আমাকে ঠাট্টা করে কপিবর মানে হনুমান বলে? চকিত উত্তেজনায় ঠাকুরজির ভুরু দুইটি কুঞ্চিত হইয়া উঠিল। সে প্রশ্ন করিল, কে? কে বটে? কে? আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিতাই বলিল, সে আর শুনে কি করবে বলো, লাও চা খাও। জুড়িয়ে গেল। ঠাকুরজি এবার পিছন ফিরিয়া বসিল। জামাই বা নিতাইয়ের দিকে মুখ রাখিয়া সে কখনো কিছু খায় না। পিছন ফিরিয়া বসিয়া চায়ের বাটিতে চুমুক দিয়া সে বলিল, না, বলতে হবে তোমাকে। কে বটে? কে সে? জামাই বুঝি? জামাই অর্থ রাজন। না না ঠাকুরজি, রাজন আমার পরম বন্ধু, বড় ভালো লোক। হ্যাঁ, ভালো লোক না সাই, যে কটকটে কথা। না না, আজ তোমাকে ওটা পরিহাস করে বলেছে। তুমি শালি, পরিহাসের সম্বন্ধ। পরিহাস কি গো? ঠাট্টা ঠাট্টা, তোমার সঙ্গে তো ঠাট্টার সম্বন্ধ। ঠাকুরজি চুপ করিয়া রহিল। নিতাইয়ের কথাটা সে মনে মনে স্বীকার করিয়া লইতেছিল। ঠাকুরজির কোমল আকৃতির সঙ্গে তাহার প্রকৃতির একটা ঘনিষ্ঠ মিল আছে, সঙ্গীত ও সঙ্গতের মতো। কয়েক মুহূর্ত পরেই সে বলিল, তা বটে, জামাই আমাদের রাগিদার হোক, নোক ভালো, ভারী ভালো লোক। কিন্তু তোমাকে ও কথা কে বলল? বলতে হবে। সে মুখ পোড়া কে বটে? কে? গাল দিও না ঠাকুরজি, যাতে ব্রাহ্মণ। ওই যে বণিক মাতুলের দোকানে বক্রমুনির মতো বসে থাকে আর ফরফর করে বকে, এই বিপ্রপদ ঠাকুর। কেন? কেন ও কথা বলবে? ছেড়ে দাও কথা, জাতে ব্রাহ্মণ, আমি ছোট জাত, তা বলে বলুক। ভারী আমার ব্রাহ্মণ। কই, এমনি মুখে মুখে বেঁধে গান করুক দেখি, একবার দেখি। উত্তেজনায় ঠাকুরঝির মাথার কাপড় খসিয়া গেল। নিতাই মুগ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, বাবা, ভারী মানিয়েছে তো ঠাকুরঝি। ঠাকুরঝির রুক্ষ কালো এলো খোপায় এক থগা টকটকে রাঙা কৃষ্ণচূড়া ফুল। লজ্জায় মেয়েটি সচকিতা হরিণার মতো তাহার খসিয়া পড়া ঘোমটাখানি ক্ষিপ্র হস্তে দ্রুত ভঙ্গিতে মাথায় তুলিয়া দিতে চেষ্টা করিল। কিন্তু নিতাই একটা কাণ্ড করিয়া বসিল। সে খপ করিয়া হাতখানি ধরিয়া বাধা দিয়া বলিল, দেখি দেখি। বাহ বাহ বাহ। মেয়েটি লজ্জায় অধমুখ ও কাদো কাদো হইয়া গেল। বলিল, ছাড়ো ছাড়ো। মুহূর্তে নিতাইয়ের কাণ্ডজ্ঞান ফিরিয়া আসিল। সে তাহাকে ছাড়িয়া দিল। ছাড়া পাইয়া সঙ্গে সঙ্গে মেয়েটি চায়ের বাটিটা হাতে নত মুখে ছুটিয়া পলাইয়া গেল, বাটিটা ধুইবার অজুহাতে। নিতাই লজ্জিত স্তব্ধ হইয়া নত মুখে বসিয়া রহিল। ছি ছি ছি, এ কি করিল সে? চুপ করিয়াই সে বসিয়াছিল। হঠাৎ ঠুং শব্দে সে মাথা তুলিয়া দেখিল ঠাকুরঝি বাটিটি নামাইয়া দিয়া আপনার ঘটিটি তুলিয়া লইয়া যাইতেছে। সে মুখ ফিরাইয়া চাহিল। সলজ্জ হাসিতে ঠাকুরজির কাঁচা মুখখানি রৌদ্রের ছটায় কচি পাতার মতো ঝলমলে হইয়া উঠিয়াছে। চোখাচোখি হইতেই ঠাকুরজি হাসিয়া চট করিয়া মুখ ফিরাইয়া লইল। সেই বেগে তাহার আবার মাথার ঘোমটা খসিয়া গেল। ঠাকুরঝি এবার ছুটিয়া পলাইয়া গেল, ঘোমটা তুলিয়া না দিয়াই। তাহার রুক্ষ কালো চুলে লাল কৃষ্ণচূড়া
পরিপূর্ণ গৌরবে আকাশের তারার মতো জ্বলিতেছে। না, ঠাকুরঝি রাগ করে নাই। ওই যে যাইতে যাইতে আবার ফিরিয়া চাহিয়া হাসিতেছে। কিন্তু কালো চুলে রাঙা কৃষ্ণচূড়া বড় চমৎকার মানাইয়াছে। ঠাকুরঝি ক্রমে ক্রমে স্বর্ণবিন্দুর কাশফুলের মতো ছোট হইয়া পথের বাঁকে মিলাইয়া গেল। নিতাই বসিয়া আপন মনেই ঘাড় নাড়িতে আরম্ভ করিল। দ্বিতীয় কলিটাও তাহার মনে আসিয়াছে। কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।